দুর্নীতি ইস্যুতে মানুষের ক্ষোভ যেভাবে বাড়ছে তাতে এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অত্যন্ত খারাপ ফলাফল করবে এমন একটা পারসেপশন কিন্তু তৈরি হয়েছে। কিন্তু যতই খারাপ ফলাফল করুক একবারে শূন্য তো হয়ে যাবে না, এখনও তাদের একটা রাজনৈতিক ভিত্তি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ রয়েছে এবং বিশেষ করে সংখ্যালঘু মানুষের সমর্থন এখনও কিন্তু শাসক দলের সঙ্গে রয়েছে। ফলে মনে করা হচ্ছিল যে আটটা যে সংখ্যালঘু অধ্যুষিত মানে যে কেন্দ্রগুলোতে সংখ্যালঘুরাই আসলে সংখ্যাগুরু, তারাই ডিসাইডিং ফ্যাক্টর, সেই কেন্দ্রগুলোতে অন্তত তৃণমূল কংগ্রেস দুর্দান্ত ফলাফল করতে পারে। অ্যাটলিস্ট সেই আসনগুলো তো তারা জিতছেই, এমন একটা নিশ্চয়তার জায়গায় তৈরি হয়েছিল, বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি সেই আসনগুলো দেখা যায়। কিন্তু সেখানেও একটার পর একটা এমন অশান্তির ছবি উঠে আসছে যে সেই ভোটগুলোও যে তারা সঠিকভাবে পাবেন, সেই আসনগুলোতেও যে ঘাসফুল ফুটবে সেই নিয়ে কিন্তু এবার সন্দেহ বেড়ে যাচ্ছে। কোন 8 আসন এবং সেখানে ঠিক কোন কোন ফ্যাক্টর কাজ করছে বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে। আর তাহলেই বুঝবেন তৃণমূল কংগ্রেসের অন্দরে ঠিক অশান্তির ছবিটা কোন পর্যায়ে পৌঁছেছে। শেষ অবধি দেখুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে চলেছে এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের যে 8টি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল রয়েছে, 8টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা রয়েছে, সেইগুলো এক এক করে আলোচনা করব। এবং সেখানে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, অ্যাটলিস্ট ভোটের যখন ওপিনিয়ন পোল নেওয়া শুরু হয়েছে তার আগে মনে করা হচ্ছিল এই 8টি জায়গাতেই এবার ঘাসফুল ফুটতে চলেছে নির্দ্বিধায়। এবং সেখানে যখন প্রার্থী ঘোষণা হয়ে গেছে বা বিভিন্ন ফ্যাক্টর আসতে শুরু করেছে তখন দেখা যাচ্ছে এই 8টি আসনও কিন্তু নড়বড় করছে। শুরু করবো একদম সেই সুদূর উত্তরবঙ্গ থেকে, রায়গঞ্জ আসনে এবার কিন্তু কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই সেই কৃষ্ণ কল্যাণী যিনি বিজেপির টিকিটে রায়গঞ্জ আসন থেকে জিতেছিলেন এবং শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দেখতে পান না, বুঝতে পারেন না, আর তার দল তাকেই আহাম্মক বানিয়ে তাকে প্রার্থী ঘোষণা করে দেয় এই রায়গঞ্জ কেন্দ্র থেকে। এখন প্রথম থেকেই কৃষ্ণ কল্যাণীকে নিয়ে একটা অস্বস্তির জায়গা রয়েছে, কেননা তিনি একসময় তৃণমূল করতেন, তারপর চলে গেছেন বিজেপিতে, আবার চলে এসছেন তৃণমূলে। জেতার পর যে তিনি তৃণমূলে থাকবেন আর তিনি আবার বিজেপিতে যাবেন না, এটা তৃণমূল কংগ্রেসও মনে করতে পারছে না। তার থেকেও বড় কথা, এই রায়গঞ্জ আসনের জন্য তিনি ফার্স্ট চয়েস ছিলেনই না। অ্যাকচুয়ালি এই কেন্দ্রে প্রার্থীর জন্য ভাবা হয়েছিল কংগ্রেসের মোহিত সেনগুপ্ত, যিনি প্রাক্তন বিধায়ক, এবং তাকে কিন্তু নাকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফার করা হয় এবং মোহিত সেনগুপ্ত পরিষ্কার বলে দেন যে যাই হয়ে যাক আমি তৃণমূল কংগ্রেসটা করতে পারবো না। আর তারপরই আর কোনো উপায় না দেখে এখানে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়। এখন এই কেন্দ্রের জন্য কিন্তু দুজন টিকিটের দাবিদার ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্দরেই। একজন হচ্ছেন গোলাম রাব্বানি, আরেকজন হচ্ছেন কানাইয়ালাল আগরওয়াল। বিশেষ করে কানাইয়ালাল আগরওয়াল, যিনি জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি গতবার এখানে ভালো লড়াই দিয়ে হেরে গিয়েছিলেন, কিন্তু তার অনুগামীরা মনে করেছিলেন তিনি তারপরেও যেভাবে সংগঠনটাকে ধরে রেখেছিলেন সেই জায়গায় বিধানসভা নির্বাচনে কিন্তু 6টি আসনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, আর সেই জায়গাটা মাথায় রেখেই এবার তিনিও আবার টিকিট পাবেন এমন সম্ভাবনাই কিন্তু উজ্জ্বল হয়েছিল। ফলে তার অনুগামীদের ক্ষোভ বিক্ষোভ বেরিয়ে পড়ছে, প্রচারে গিয়ে সেই কথাগুলো চলে আসছে এবং সার্বিকভাবে কৃষ্ণ কল্যাণী এখান থেকে কানাইয়ালাল অনুগামীদের কতখানি সাহায্য পাবেন ভোটের ময়দানে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে প্রচারে বেরিয়ে গোলাম রাব্বানি এই কৃষ্ণ কল্যাণীর বাড়িতে যে আইটি রেড হয়েছিল এবং সেখানে যে পরিমাণ জরিমানার টাকা 150 কোটি টাকার কথা তিনি বলে দিয়েছেন, কৃষ্ণ কল্যাণীর অস্বস্তি বাড়ছে এবং সেখানে গোলাম রাব্বানির ওই বক্তব্য আসলে তিনি তৃণমূলে থাকবেনই এই নিশ্চয়তার থেকেও কতখানি তার অস্বস্তি বাড়িয়েছে সেটা নিয়েই চর্চা চলছে। ফলে রায়গঞ্জ কিন্তু রীতিমতো নড়বড়ে হয়ে যাচ্ছে এবং সেখানে শোনা যাচ্ছে কংগ্রেস প্রার্থী দেবে, তরুণ একটি মুখ আসতে পারে সেখানে। বিজেপিও যে দুজনের নাম প্রাথমিকভাবে ভাবছে, একজন হচ্ছেন অশোক লাহিড়ী, একজন হচ্ছেন শঙ্কর ঘোষ, তাদের নাম নিয়েও কিন্তু জল্পনা চলছে। ফলে রায়গঞ্জ আসনে তৃণমূলের অস্বস্তি বাড়ছে। এই আসন যে তারা পাবে, তাদের এর আগে কিন্তু কোনোদিন এখানে ঘাসফুল ফোটেনি, সেইটা নিয়ে কিন্তু জল্পনা চলছে। পরের আসন কথা বলবো মালদা উত্তরে যথারীতি গনি খান চৌধুরীর পরিবারের একটা এফেক্ট থাকে। সেখানে এবার প্রার্থী করা হচ্ছে প্রাক্তন আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তিনি গিয়ে প্রথম দিনই কোনো বড় নেতা সাহায্য পাননি, কোনো রকমে কাউন্সিলরদের নিয়ে প্রচার সারছেন এবং এতদিন হয়ে গেল প্রার্থী ঘোষণা হয়ে গেছে, অসুস্থতার অজুহাত দিয়ে মৌসম বেনজির নূর তিনি কিন্তু প্রচারে নেই এবং তার অনুগামীরা কতখানি গা ঘামাবেন, কতখানি ময়দানে নামবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। আব্দুল রহিম বক্সি প্রাথমিক একটা যে জায়গা ছিল সেটা কাটিয়ে উঠে তিনি হয়তো
হয়তো প্রচারে যোগ দিচ্ছেন, কিন্তু তার অনুগামীরা কিন্তু এখনও সেইভাবে গা ঘামাচ্ছেন না। ফলে মালদা উত্তরে অনেকটাই পিছিয়ে রয়েছে। ওই যেটা গনি খান চৌধুরীর পরিবারের যে ভোটটা ছিল, সেই ভোটটা তো প্রসূন ব্যানার্জির দিকে আসছেই না, সেটা কংগ্রেসের দিকে সুইচ করে দিতে পারে। সংখ্যালঘু ভোটও সামগ্রিকভাবে কতটা তার সঙ্গে আসবে, সেই নিয়ে প্রশ্নচিহ্ন আসছে। আর উল্টো দিকে খগেন মুর্মু 5 বছর সাংসদ ছিলেন, মালদা উত্তরের জন্য যথেষ্ট কাজ করেছেন, হিন্দু ভোট তো পুরোপুরি তার দিকে কনসলিডেট করছে। এর পাশাপাশি সংখ্যালঘু সমাজের একটা বড় ভোটও কিন্তু তার দিকে যেতে চলেছে, কেননা মাদ্রাসা শিক্ষা নিয়ে তিনি যথেষ্ট এখানে কাজ করেছেন এবং সেই জন্য সংখ্যালঘু সমাজেও তার প্রতি একটা উচ্ছ্বাস রয়েছে। ফলে মালদা উত্তর এবারেও কি তৃণমূল কংগ্রেসের দখলে আসবে, প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কিন্তু মালদা উত্তরের পর কথা বলবো মালদা দক্ষিণ আসন নিয়ে। যে মালদা দক্ষিণ আসনে এখানকার কাউকে আর প্রার্থী করা হয়নি, সম্ভব হয়নি, নিয়ে আসতে হয়েছে বহিরাগত। না, তিনি স্থানীয় ছেলে, কিন্তু সাধারণ মানুষ মনে করছে বহিরাগত। কেননা 1 নম্বর যে জায়গাটা হচ্ছে, তিনি কলকাতায় চাকরি করতেন, তারপর লন্ডনে চলে গিয়েছিলেন পড়াশোনা করতে। এলাকা কতখানি চেনেন, এলাকাতে কতখানি সময় দেবেন তিনি, এবং এই যে বহিরাগত কাঁটা, সেখানে কিন্তু নেতা কর্মীরা একদমই কর্মী নিয়ে খুশি নয়। এমনকি সবথেকে বড় কথা, এই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে তিনি যেসব সংগঠন করতেন, তার সঙ্গে কিন্তু দেশদ্রোহী কাঁটা চলে আসছে। তার বিরুদ্ধে সরাসরি প্রচারে যে অভিযোগটা উঠছে দেশদ্রোহিতার, আর সেই জায়গায় তাকে ব্যাখ্যা করতে হচ্ছে, প্রার্থীকে শাহনওয়াজ রায়হান, তাকে ব্যাখ্যা করে বলতে হচ্ছে যে তিনি দেশদ্রোহী নন, তিনি দেশের জন্য ভালো করেছেন। কিন্তু এই রকম প্রার্থীকে নিয়ে নিজেদের এলাকায় গিয়ে প্রচার করাতে খুব একটা উৎসাহিত হচ্ছেন না। কাউন্সিলররা কার্যত ঘরে বসে গেছেন এবং সেই নিয়ে খোদ প্রার্থী তিনি কিন্তু অভিযোগ করছেন। পরে মালদা দক্ষিণ গতবার কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, মাত্র 8,000 8,500 ভোটে কংগ্রেস প্রার্থী জিতেছিলেন। এবং যা শোনা যাচ্ছে এবারে কিন্তু গনি খান চৌধুরী পরিবারের সন্তান ঈশা খান চৌধুরী তিনি কিন্তু প্রার্থী হচ্ছেন। ফলে আবারও কড়া টক্কর হতে পারে, আসন কংগ্রেসও বার করে নিতে পারে, এমনকি বিজেপিও কিন্তু বার করে নিতে পারে, কারণ এবারে হিন্দু ভোটের কনসলিডেশন অবশ্যই বিজেপির দিকে যেতে চলেছে। বিশেষ করে শাহনওয়াজ রায়হানকে প্রার্থী করার পর তারা বুঝে গেছেন কোনো রকমে যদি তৃণমূল এখানে জেতে, তাহলে শাহনওয়াজের অতীত যেসব সংগঠনের সঙ্গে ছিলেন তিনি, সেই জায়গায় কোথাও গিয়ে একটা হিন্দুরা আতঙ্কিত হচ্ছেন। ফলে সেই জায়গা থেকে লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন। জেতা তো অনেক দূরের কথা, এই আসনে রায়হান তৃতীয় হয়ে যাবেন না তো, সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এরপর ঢুকবো মুর্শিদাবাদ জেলায় 3টি আসন। সেখানেও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। এই 3টি আসনের মধ্যে 2টিতেই সাংসদ আছে তৃণমূলের, কিন্তু তা সত্ত্বেও এবারে তারা আবার জিতবে। জঙ্গিপুরের 2টো মেজর জায়গা, সেইখানে কিন্তু ধাক্কা খাচ্ছেন খলিলুর রহমান। একটা হচ্ছে বিড়ি শ্রমিকদের ভোট, তারা কতখানি তার সঙ্গে থাকবেন, কেননা গত 5 বছর সংসদে থেকে তিনি এই বিড়ি শ্রমিকদের জন্য কিন্তু আলাদা করে কোনো প্রকল্প নিয়ে আসতে পারেননি। তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কিন্তু কিছু করতে পারেননি। আর তার ফলে বিড়ি শ্রমিকদের ভোট এবার তার দিকে থাকবে কি না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সেখানকার 2 বড় বিড়ি ব্যবসায়ী তারা আপাতত কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। একজন হচ্ছেন জাকির হোসেন আর একজন হচ্ছেন বাইরন বিশ্বাস। কিন্তু প্রবলেম হচ্ছে, এই জাকির হোসেনকেই কিন্তু নিজেদের প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিলেন এই বিড়ি শ্রমিকরা, কেননা যেহেতু তিনি নিজে বিড়ি কারখানার মালিক এবং এই বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, ফলে তিনি যদি সংসদে যান তাহলে সেই জায়গা থেকে তিনি কিন্তু তাদের জন্য কিছু করতে পারেন, এরকম একটা আশার জায়গা তাদের ছিল। সেই জায়গা থেকে খলিলুর রহমান 5 বছর ধরে কিছুই করতে পারেননি, সেই ক্ষোভটা বাড়ছে। অন্যদিকে জাকির হোসেনকে প্রার্থী না পেয়ে কতটা তার অনুগামীরা গা ঘামাবেন, ময়দানে নামবেন, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে আরেকটা বেসিক ইস্যু যেটা খলিলুর রহমানকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন ইস্যু। গঙ্গা ভাঙন নিয়ে এখানকার সেইভাবে কোনো রকম কাজ কিন্তু হয়নি, এবং 5 বছর সাংসদ থাকার পরেও তিনি কিন্তু সেই ব্যাপারে কেন্দ্র থেকে কোনো প্রকল্প নিয়ে আসতে পারেননি। ফলে এবার আর তৃণমূলকে তারা ভোটটা দেবেন কি না, এই জায়গাটা ভাবছেন, অনেকেই ভাবতে শুরু করেছেন। বেঁচে থাকাটা সবার আগে জরুরি, আর সেই জায়গায় যদি বিজেপিকে ভোটটা দেওয়া হয়, বিজেপি সাংসদ যদি এইখান থেকে আসে, তাহলে সরাসরি এই গঙ্গা ভাঙন ইস্যু নিয়ে কিন্তু সংসদে তিনি সরব হবেন, এমনকি কিছু কেন্দ্রীয় প্রকল্প মিলতে পারে। আর তাই সেই জায়গা থেকে জঙ্গিপুর আসনটাও কিন্তু এবার নড়বড় করতে শুরু করেছে। বহরমপুর নিয়ে নতুন করে বলার কিছু নেই, একে তো বহিরাগত প্রার্থী দিয়ে চমক দিতে গিয়ে সবথেকে বড় সর্বনাশটা করে দিয়েছেন। দলের মধ্যে হুমায়ুন কবিরের বিদ্রোহ রয়েছে, অধীর ফ্যাক্টর রয়েছে, ফলে বহরমপুরে এবারেও তৃণমূলের ঘাসফুল ফোটার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এমনটাই কথা বলা হচ্ছে। অন্যদিকে
বিজেপি কিন্তু জনপ্রিয় স্থানীয় চিকিৎসককে প্রার্থী করেছে, ফলে লড়াইটা এবারও অধীর বনাম বিজেপি হতে চলেছে। সেই লড়াইয়ে কোথাও ইস্যু পাঠান থাকবেন না, কোথাও তৃণমূল কংগ্রেস থাকবে না। এর পাশাপাশি সেখানে সাউনি সিংহ রায় বা অপূর্ব সরকারের অনুগামীরা কতখানি ময়দানে নামবেন সেই নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। পরের আসন নিয়ে কথা বলবো মুর্শিদাবাদ, একদম মুর্শিদাবাদ জেলার আরেকটি আসন। সেখানে প্রার্থীর বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হচ্ছে তিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ। তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে স্নায়ুর রোগে ভুগছেন, ফলে যেদিনকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে সেদিনকেও তাকে দুদিক থেকে দুজন ধরে রাখতে হচ্ছে। এমনকি তিনি এলাকাতে যে প্রচারে যাচ্ছেন বা কথা বলছেন, খুব বেশি সময় তিনি দিতে পারছেন না, শারীরিক অসুস্থতার কারণে দুদিক থেকে দুজনকে ধরে রাখতে হচ্ছে। এর পাশাপাশি এই শারীরিক অসুস্থতার জন্যই একসময় গুঞ্জন উঠেছিল যে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী কিন্তু তৃণমূল কংগ্রেস বদল করতে পারে, এবং সেইখানে দুজনের নাম কিন্তু খুব জোরালোভাবে উঠে এসেছিল। দুজনেই বিধায়ক, একজন হচ্ছেন সৌমিক হোসেন আর একজন হচ্ছেন নিয়ামত শেখ। তারা যখন টিকিটটা পেলেন না এবং সেই অসুস্থ প্রাক্তন সাংসদকেই আবারও টিকিট দেওয়া হলো, নিয়ামত শেখ বা সৌমিক হোসেনের অনুগামীরা কতখানি ভোটের ময়দানে নামবেন সেই নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। অন্যদিকে এইখানকার যে জেলা কমিটি রয়েছে সেই জেলা কমিটিও আদতে কতখানি ভোটের ময়দানে নামবেন সেই নিয়েও প্রশ্ন থাকছে। কেননা এই জেলা কমিটি গঠন করার সময় সেখানকার জেলা সভাপতি সাউনি সিংহ রায়ের সঙ্গে আবু তাহের খানের টাসলটা সবার সামনে চলে এসেছিল, এমনকি বৈঠক ছেড়ে চলে গিয়েছিলেন আবু তাহের খান। সুতরাং সেই জায়গায় কিন্তু নিজের কন্ট্রোলে সেরকমভাবে নেই পুরো সংগঠনটা। আর সংগঠন যখন কন্ট্রোলে নেই সেই জায়গা থেকে কি আলটিমেটলি উল্টো দিকে ভোটটা করিয়ে দেওয়া হবে? না, বিজেপি নয়, বিজেপি স্থানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে এখানে প্রার্থী করলেও সম্ভাবনা যেটা বাড়ছে যে বহু ভোট কিন্তু এবার বামেদের দিকে সুইচ করে যেতে পারে। ফলে মুর্শিদাবাদ আসন হয়তো শেষ অবধি জেতা যাবে, কিন্তু মার্জিন অনেক কম হবে। এমনকি ফটো ফিনিশের লড়াইও হতে পারে, আর ফটো ফিনিশের লড়াই হলে লড়াইটা যে কেউ জিততে পারে। ফলে মুর্শিদাবাদ নিয়েও কিন্তু খুব একটা কনফিডেন্ট থাকার জায়গায় নেই তৃণমূল কংগ্রেস। এরপর কথা বলবো বসিরহাট আসন, যে বসিরহাট আসনটাও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, কিন্তু সেখানে সন্দেশখালী ইস্যু নিয়ে এমনিতেই চাপ ছিল। তার উপর এমন অবস্থা হয়েছে যে যারা ভোট ম্যানেজার, এই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা যারা ভোটটা করে দিতেন, তারা কিন্তু নিজেদের জায়গাটা বাঁচাতেই ব্যস্ত। কাউকে ডাকছে ইডি, কাউকে ডাকছে সিবিআই, কোথাও গিয়ে পুলিশের ভয় রয়েছে, স্থানীয় মানুষ দেখলে তারা করছে। ফলে ভোট ম্যানেজাররা কার্যত গায়েব হয়ে গেছেন। আর এমনই অবস্থা খারাপ হয়েছে, সেখানকার দাপুটের নেতা হাজি নুরুল ইসলামকে প্রার্থী করলে তিনি নিজে প্রচারে যেতে পারছেন না, প্রচারে গিয়ে মানুষকে ফেস করতে পারছেন না। আর সবথেকে বড় কথা যেটা তৃণমূলের এগেনস্টে যাচ্ছে সেটা হচ্ছে বসিরহাটকে যেন তৃণমূল টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছে। সেখানে বারবার তৃণমূল কংগ্রেসকে জেতাচ্ছে, কিন্তু বারবার সেখানে প্রার্থী বদল করতে হচ্ছে। প্রথমেই হাজি নুরুল ইসলামই ছিলেন, তাকে চেঞ্জ করা হয়েছিল, চেঞ্জ করে ইদ্রিস আলীকে করা হয়েছিল, ইদ্রিস আলীকে চেঞ্জ করতে বাধ্য হন, সেখান থেকে নুসরত জাহানকে করেন, নুসরত জাহানকে চেঞ্জ করে আবার সেই হাজি নুরুল ইসলাম। অর্থাৎ এই বারবার প্রার্থী বদলই বলে দিচ্ছে যে শুধুমাত্র সংখ্যালঘু তাস খেলে তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থ রক্ষা করে এই আসনটি বার করে নিচ্ছে, কিন্তু বসিরহাটের সার্বিক কোনো উন্নয়ন তারা করছেন না। এবং সব মিলিয়ে বসিরহাটে কিন্তু এবার রীতিমতো নড়বড়ে অবস্থায় রয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত হওয়া সত্ত্বেও এই আসনে এবার কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে গেলে বিশেষ অবাক হওয়ার কিছু থাকছে না। এরপর শেষ আসন নিয়ে কথা বলবো উলুবেড়িয়া, যেটা সেফেস্ট সিট বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য, কিন্তু সেটা বোধহয় গত রবিবার অবধি ছিল। তারপর থেকে আর এটাকেও সেফেস্ট সিট বলা যাচ্ছে না, এমনকি আদৌ সেফ থাকবে কিনা সেই নিয়েই প্রশ্ন উঠে গেছে। কেননা প্রার্থী ঘোষণা করা হয়েছে গত রবিবার, তারপর থেকে গতকাল অবধি প্রার্থীর দেখা নেই এলাকায়। মানে তিনিও টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছেন, সংখ্যালঘু ভোট আছে, আমি দাঁড়াবো, সংখ্যালঘু ভোট ড্যাং ড্যাং করে জিতে যাব। প্রার্থীকে এলাকাতেই দেখা যায় না, তিনি দিল্লি করেন আর তারপর কলকাতায় বাড়িতে এসে থাকেন, উলুবেড়িয়ার খোঁজ খবর বিশেষ রাখেন না। আর ফলে সাজদা আহমেদ নিখোঁজ দেখিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার, এরকম পোস্টারে গোটা উলুবেড়িয়া ছেয়ে গেছে। যদিও তৃণমূল বলছে এটা বিজেপির কাজ, কিন্তু যদি সত্যিই সেটা বিজেপির কাজও হয়ে থাকে তাহলে ভাবুন এরকম একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি সংগঠন কতখানি বাড়িয়ে নিয়েছে, যেখানে তারা অক্লেশে গিয়ে সেখানকার তৃণমূল প্রার্থীর নামে পোস্টার সেঁটে বেরিয়ে যাচ্ছে, আর তৃণমূল বসে বসে আঙুল চুষছে। আসলে ভেঙে গেছে মনোবলটাই তৃণমূল কংগ্রেসের। ফলে এখনও প্রচার শুরু হয়নি, সেইভাবে দেওয়াল লিখন হচ্ছে না। আর তাই উলুবেড়িয়াতে এবার কী হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে, যেটা একসময় বলা হচ্ছিল সব থেকে স্ট্রং সিট এবারে, বাকি কোথাও জিতুক না জিতুক উলুবেড়িয়া অন্তত তৃণমূল জিতবেই। কিন্তু সেখানে প্রার্থী এবং প্রার্থীর এলাকায় সময় দেওয়া নিয়ে, সেখানকার কোনো উন্নয়ন করা না নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে।
ফলে আটখানা কেন্দ্র, যেটা সংখ্যালঘু অধ্যুষিত, যেখানে মনে করা হচ্ছিল হাসতে হাসতে ড্যাং ড্যাং করতে করতে তৃণমূল জিতবে, প্রত্যেক জায়গায় কিন্তু অশান্তির বাতাবরণ এবং যথেষ্ট নড়বড়ে দেখাচ্ছে শাসক দলকে। ফলে সব মিলিয়ে এবার তো আরও খারাপ অবস্থা হয়ে গেল। বাকি আসনগুলোতে তো এমনিতেই বিজেপির চাপ ছিলই, কিন্তু যেখানে তাদের কোর কম্পিটেন্সির জায়গা, যেটা তাদের গড় বলা হচ্ছিল, যেখানে সংখ্যালঘুর সংখ্যা 60, 70, 80%, সেখানেও যদি তৃণমূল কংগ্রেস এরকম গড়বড়ে নড়বড়ে অবস্থায় থাকে, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কী হবে? কি বলবেন বন্ধুরা? এই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।